সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানি প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত হই তার সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং একই সাথে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, প্রিন্স গ্রুপ অফ কোম্পানি। এবং আমার সাথে আছেন গাইবান্ধা 2 আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবা গিনি, এবং তিনি একই সাথে মহিলা ও শিশু বিষয়ক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি প্রথমে যাব মাহবুবা গিনির কাছে। আপা, যে গত সরকার আমলে আমরা দেখেছি যে সরকার, আপনাদের সরকার 2021 একটা ভিশন ঘোষণা করেছিল, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আপনারা সরকার গঠন করেছেন এবং সাকসেসফুলি 5টি বছর পূরণ করেছেন। এবার সরকার গঠন করার আগেও কিন্তু আপনারা বলছেন যে ভিশন 2041, ভিশন 2021 আমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাকসেসফুলি কিন্তু এখন কিন্তু পূরণ করতে পারিনি, বা আমাদের সামনে এখনো সময় আছে। তার মধ্যে আবার ভিশন 41 বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে একটু বলি, যেমন ধরেন আমরা একটা দিলাম যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো আমরা 15 সালে, কিন্তু আমরা কিন্তু 13 সালে কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণতাটা অর্জন করেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা করতে পারিনি, কিন্তু এই অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা অবশ্যই আশাবাদী যে 21 সালের আগেই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব, এবং তারপরে আমরা যেটা আবার ভীষণ দেখিয়েছি যে 2041-এ আমরা উন্নত দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। এটা কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এটা পারবোই। স্বপ্ন নাকি বাস্তবতা? স্বপ্ন প্রথম থাকতেই হবে, কারণ স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। এবং সেই স্বপ্নটাই কিন্তু আমাদের দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এই সরকার আমাদের কৃষি ক্ষেত্রে যে সহযোগিতাটা দিয়েছে, আমাদের এলাকার লোক কিন্তু উদ্বৃত্ত খাদ্য শস্য ফলিয়েছে। এবং আমাদের আরো একটা যে মন্দ অবস্থা ছিল, না, আমরা এখন মঙ্গ নাই। আমরা সেই জন্য সবাইকে আমি দাওয়াত করি যে আমার এলাকায় চলেন, তাহলে দেখতে পারবেন যে আসলে বাংলাদেশের উন্নয়ন কিভাবে হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার শুধু শহর কেন্দ্রিক নয়, প্রতিটি গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে তার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং করেছে। স্বাভাবিক, আমাদের এই দেশের বেশিরভাগ জনসংখ্যাই কিন্তু আমরা হলো গ্রামীণ, এবং আমাদের অর্থনীতি কিন্তু আপনার কৃষির উপরে বেশিরভাগটাই নির্ভরশীল। তো সেখানে আমরা যদি গ্রামের লোকের যদি উন্নয়ন করতে না পারি, গ্রামীণ অর্থনীতির জন্য আমরা উন্নতি না করতে পারি, তো অবশ্যই আমরা এই দেশ তো এগিয়ে যাবে না। সেই থিম নিয়ে, সেই চিন্তা নিয়েই জননেত্রী শেখ হাসিনা আমাদের গ্রামকে কিন্তু আগে ঢেলে সাজিয়েছে এবং কৃষিতে আমাদেরকে প্রথম দক্ষ করে তুলেছে। এবং আমরা আমাদের কৃষকরা যে পরিমাণ আমাদেরকে শস্য ফলিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা আমাদের মানে স্বয়ংসম্পূর্ণ হিসেবে আছে। আমি একটু মোহাম্মদ আতিকুর রহমান স্যারের কাছে যাচ্ছি। একই সাথে কিন্তু আওয়ামী লীগের সাথে হচ্ছে যে এখন বিরোধী দল কিন্তু আপনারা, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে দেশের ডেভেলপমেন্টে কিন্তু আপনার বড় একটা ভূমিকা পালন করছেন। কিন্তু এখন এখানে সরকারের সাথে আপনার খুব সুন্দরভাবে দেখতে আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বাংলাদেশের উন্নয়নের জন্য? আপনি কি নিজের দৃষ্টিকোণ থেকে বা পার্টির দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন বিষয়টিকে? আমরা যদি খালি উন্নয়ন অগ্রগতির দিকেই তাকাই, আর যদি আমাদের উন্নয়ন অগ্রগতির মাপকাঠিটা যদি চিন্তা করি না যে এইভাবে যে আমরা আরো কতখানি উন্নত হতে পারতাম এবং এই উন্নয়ন হতে পারি নাই কি কি কারণের জন্য, ওই কারণগুলো যদি চিহ্নিত করে প্রতিবন্ধকতাকে দূর করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আরো উন্নত হব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের দেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, যে যতটুকু পরিমাণে হওয়ার কথা ছিল, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি হয় নাই। কেননা হয় নাই, আজকে এক সময় এই থাইল্যান্ড, মালয়েশিয়ার লোকেরা এই বাংলাদেশে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তাদের দেশ আমাদের দেশ থেকেও কিন্তু ডেভেলপমেন্ট কম ছিল। কিন্তু কম্পারেটিভলি দেখবেন যে এখন মালয়েশিয়া, থাইল্যান্ড কোথায় চলে গেছে বাংলাদেশ থেকে। এর মেইন কারণটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাই। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আমাদের উন্নয়নের অগ্রগতির পথে বাধা। যেমন আপনাকে আমি বলতে চাই যে বাংলাদেশে যত অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটছে তার মূলত কিন্তু আমাদের দেশে এই যে গার্মেন্ট সেক্টরের কথা ধরে, যে আমরা গার্মেন্ট শিল্প বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের লেবার শ্রমটা স্বল্প বিধায় ওরা আমাদেরকে কাজটা দেয়, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে রাজনীতির কারণে লেবার স্ট্রাইক, এদের সমস্যা, এই সমস্যা, সরকার এটা
সলভ করতে প্রবলেম হচ্ছে না, যার কারণে পিছিয়ে যায়, বাইরেরা আমাদেরকে অর্ডার দিচ্ছে না। আচ্ছা, তাহলে এটা একটা বাধা, আর নাহলে আরো উন্নয়ন হতে পারতাম। আরেকটা বাধা হচ্ছে যে আমাদের দেশে যে মনে করেন এই অর্থনৈতিক অগ্রগতির জন্য যে সরকারই আসুক, জাতীয় পার্টি সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, যখন একটা সরকার একটা পরিকল্পনা নেয়, দেখা যায় যে আরেক সরকার আসলে সেইগুলাকে বাদ দিয়ে বলে ওই সরকারের এটা ভালো হয় নাই, আমাদেরটা ভালো হবে। আচ্ছা, আমি আমার সম্মানিত মাননীয় সংসদ সদস্যকে বলবো যে আপনি যেটা বললেন যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে সকলকে নিয়ে করতে হয়। তো ওনারা ভিশন দেখছেন, ভিশন 21, এখন ভিশন বললেন 41 নাকি? তো এই ভিশন গুলা দেখছেন কাদেরকে নিয়ে দেখছেন? এই দেশে মানে 16 কোটি মানুষকে নিয়ে সম্পৃক্ত করতে হবে। এই যে ভিশন 21, এটা যদি সকলকে নিয়ে সম্পৃক্ত করা যায় তাহলে উন্নয়নের ধারাটা স্মুথ যাবে। সেইটাই আমি বলতে চাই। গ্রামে উনি বলছেন গ্রামীণ অবকাঠামোর উপরে আমাদের দেশের অর্থনীতি, আমি 100% স্বীকার করি। গ্রামের 68,000 গ্রাম বাংলার উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আমি যেহেতু একটা গ্রামীণ জনপদের এবং একটা মঙ্গা এলাকা আমি রিপ্রেজেন্ট করি বলে আমি নিশ্চয়ই তাদের অনার রেখেই প্রথমে আমি তাদের কথাটাই বলবো। তার মানে আমি এটা কিন্তু বলি নাই যে শহরের লোক বা উচ্চ শ্রেণীর এখানে কোনো অবদান নেই। এবং তার সাথে সাথে উনি যেটা বললেন যে হ্যাঁ, এই যে আজকে গার্মেন্টস শিল্পের কথা যেটা বলছে, আমার ওই এলাকার লোকই কিন্তু এখানে অল্প পারিশ্রমিকে যে আসছে, ওই মঙ্গা এলাকা থেকে কিন্তু আসছে এবং বাইরের থেকে আসছে বলে তারাও কিন্তু এখানে বিরাট একটা অবদান রাখছে। 2001 সালে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করে তখন উনি 4700 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল, কিন্তু যখন আমরা আবার 2009 সালে যখন ক্ষমতা পেলাম তখন মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ। আচ্ছা, উন্নয়নের সঙ্গে কিন্তু বিদ্যুৎ, হ্যাঁ, গ্যাস বলেন অনেক কিছু তো। কিন্তু আতিকুর রহমান একটি কথা যোগ করছিল যে এখন আমি তো বলি, কারণ এখন আমরা 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছি, কিন্তু তারপরে চাহিদা বেড়ে যাওয়াতে আপনারা সবাই বলছি কি যে দেখেন 16 কোটি দেশের মানুষ, জনশক্তি, এই জনশক্তিকে আমরা কাজে লাগাতে হলে আমাদের যে রিসোর্স গুলো আছে, আমাদের যে সম্পদ আছে, তার সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার, ব্যবহার দরকার। আমার দেশের গ্যাস আছে, আমাদের দেশের যে গ্যাসের কত ঘনফুট গ্যাস আমাদের মাটির নিচে আছে, সেইটা সরকারের কাছে আছে, বিশেষজ্ঞদের কাছে আছে, এবং সেইটা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের এই অগ্রগতি উন্নতিকে আরো উপরে নিতে পারি। গভর্নমেন্টের অগ্রগতি কোন গভর্নমেন্ট কি করলো সেটা নিয়ে আমি ডিফার করছি না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জনগণকে কাজে লাগিয়ে মেধার ভিত্তিতে এই দেশকে আমাদের যে রিসোর্স আছে এটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতো, কিন্তু পারছে না। তার কারণ হচ্ছে আমাদের অন্তরায় হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। একটা বাজেট প্রক্রিয়া যখন আমাদের হয়, সেখানে আপনি কেমন করে বুঝছেন যে সরকার শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রীরা একাই বাজেটটা করতেছে? এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে কিন্তু নেওয়া হয়। এবং গ্রামে গঞ্জে যে সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করছি, হ্যাঁ, সেখানে কিন্তু আপনি জানেন স্থানীয় সরকার বলে আমাদের একটা মন্ত্রণালয় যেটা আছে, এবং সেখানে কিন্তু একদম ইউনিয়ন পর্যায়ে আমাদের হলো নির্বাচিত প্রতিনিধি আছে, ওয়ার্ডের কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে নির্বাচিত। জনগণের কাছ থেকে আস্তে আস্তে ধাপে 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 এসে তারপরে সরকারি পর্যায়ে আমাদের যুব সমাজকে আমাদের তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তা আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে। সেটা আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে কিন্তু আছে। আপনারা জানেন যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট গুলো এগুলো করছে, এবং তাদের সাথে আমাদের বয়াস যেটা আছে, বিদেশে কোথায় লোক লাগবে তারা সার্চ করছে। তো এইগুলো করে কিন্তু আমরা অনেক লোক পাঠিয়েছি, এমনকি আকামা পর্যন্ত পরিবর্তন করার সৌদি আরবে, যেটা বন্ধ ছিল। আমরা এই কথাগুলো শুনবো, তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানির সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানি লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানের অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। এখন হচ্ছে যে আপনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আছেন, একই সাথে মহিলা ও শিশু বিষয়ক, সেখানে কাজের পরিধিটা কিভাবে নিয়েছেন, যে কিভাবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য? যেমন আমাদের যেটা কনস্টিটিউয়েন্সি অনুযায়ী যে কাজটা তো আমরা করেছি, এবং যে কথাটা নিয়ে খুব উঠেছিল যে গতবার আমাদের 15 কোটি টাকা দেওয়া হয়েছিল, এবং এই টাকাটা আমি এখনো বলছি যে যেগুলো নিয়ে অনেকে অনেক রকম ভাবে আমাদের বিরুদ্ধে বলেছে, এই টাকাটা কিন্তু আমাদের হাতে কোনো টাকা আসে না বা আমরা দিই না। এটা এলজিডি যে মন্ত্রণালয় যে অফিস আছে, আমরা হয়তো, হ্যাঁ, যেটা উনি বলেছেন যে কোন রাস্তাটা হবে,
আমি অবশ্যই প্রায়োরিটি দেখবো। আমার যখন আমি দেবো, আমি প্রায়োরিটি দেখবো। এক জায়গায় দুটো রাস্তা আছে, আর জায়গায় একটা নাই, তাহলে আমি অবশ্যই আমার জনগণকে সেই প্রায়োরিটি সিলেক্ট করে দেবো। এবং চেয়ারম্যান এত পাবে যে আমার নিজের ইউনিয়নটা যদি সব থেকে আগে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমার ইলেকশনে সুবিধা হবে। তো সেই প্রায়োরিটাইজ গুলো ঠিক করতে আমরা করে দিয়েছি, এবং তারপরে তারা টেন্ডার করেছে, যেটা অফিসিয়াল নিয়ম অনুযায়ী, এবং যারা কাজ পেয়েছে তারা কাজ দিয়েছে। আমরা ঠিক হলো কিনা, কমপ্লেন হলে আমরা যাই, এটা মিথ্যা না যে একজন জনগণ কমপ্লেন করলো এবং আমি গেলামই না, সেটার অন্যরকম, কিন্তু আবার মিনিং হবে। এইভাবে আমরা যেটা আমার এলাকায় যে জিনিসটা আমরা করেছি, যে উন্নয়নটা কিভাবে হবে, যে প্ল্যানিং নাই, যে জিনিসটা উনি বলছেন না, আমরা প্ল্যানিং করে করেছি। যেমন আমাদের আমার জেলায় পুরুষের থেকে মহিলা বেশি, আমরা নার্সিং কলেজে নেওয়ার চেষ্টা করছি। আমরা টিটিসি দিয়েছি যাতে বেকার ছেলেদের ওইখানে বসে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বাইরে পাঠাতে পারি। আমরা এখানে টেকনিক্যাল কৃষি বিশ্ববিদ্যালয় করার চিন্তা ভাবনা করেছি, যেটা বেকারত্ব কিভাবে ঘটে। এখানে মহিলা নারীদেরকে আমরা বিভিন্ন ফান্ডে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড আছে WFP, এর মধ্যে শুধুমাত্র তাদের কাজ করে আমরা পয়সা যেমন দিচ্ছি, তাদের আবার ট্রেনিং দিয়ে তাদের সক্ষমও করে তুলছি, যাতে ওই কাজটা না থাকলে তারা অন্য ওই কাজ করে, যাদের ট্রেনিং এ আছে তাদের কাজ করে। আমাদের একটি খামার একটি প্রকল্প নেত্রী আমাদের দিয়েছেন, সেটার মধ্যে আমরা বেশিরভাগ মহিলাদেরকে ইনভলভ করছি, যাতে তাদের ছোট ছোট ফার্ম তারা করতে পারে, মৎস্য চাষ করতে পারে। কারণ সবাইকে একটা বলে যে আমাদের বলছে যে সবার ঘরে নিচে সবাইকে নিয়ে আসা, এবং তারপরে আমাদের সরকার বলছিল যে কথাটা বলছিলাম, আপা যে বলছেন, আমি তো মানে ওনাকে যে ওনার সরকার বা বর্তমানে আওয়ামী লীগ সরকারই বলেন, বা এর আগে বিএনপি বা আওয়ামী লীগ বা যে জাতীয় পার্টি সরকার কি করেছে, কে যেটা উন্নয়ন করেছে, সেটা নিয়ে আমরা তো বলি নাই যে না, অস্বীকার করছি না, ডিনাই করছি না। কিন্তু আমি যে কথাটা বলছি, একজন দেশের জনগণ হিসাবে আমার মৌলিক যে চাহিদা, এবং আমার প্রতিটা নাগরিকের তার একটা বলার অধিকার আছে। আচ্ছা, আপনি কি শুধু একজন জনগণ হিসেবে নাকি একজন জনগণ, একজন না, একটা পার্টির প্রেসিডিয়াম মেম্বার হোক, একটা জনগণ হিসাবে হোক, আমাদের ভিউজটা কি, ভিশনটা কি, দেশটাকে সামগ্রিক উন্নয়নের পথে নিয়ে যাওয়া। এখন আপারকে আমি উইথ রেসপেক্ট বলি যে উনি উনার এলাকা নিয়ে উনি উন্নয়ন করেছেন, আর আমি বলছি যে সারা বাংলাদেশের সামগ্রিক 460টা উপজেলা নিয়ে, সারা বাংলাদেশের 64টা জেলা নিয়ে, 68,000 গ্রাম বাংলা নিয়ে কথা বলছি। সেখানে গ্রামীণ অবকাঠামোতে জনসংখ্যার দিক দিয়ে এখন আমাদের মহিলারাই কিন্তু বেশি। তাহলে মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা আছে? দেশের জনপদে মহিলাদের অগ্রগণী ভূমিকা নাই। এই যে গার্মেন্টস সেক্টরের মহিলারা, তারা আছে বলেই তো আজকে আমরা গার্মেন্টস এতটুকু আগিয়ে গেছি। সব কথা শেষ কথাই একটা বলি, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, জনগণের নিরাপত্তা, গুম, হত্যা, রাহাজানি থেকে দেশকে, মানুষকে নিরাপত্তা দেওয়া দরকার। তাহলে দেশের উন্নয়নের অনেক বাধা চিহ্নিত করে এগুলাকে দূরীভূত করলেই দেশটা উন্নয়ন হবে। আপনি সর্বশেষ আমাদেরকে বলেন যে আসলে বাংলাদেশ নিয়ে এখন আপনি কি স্বপ্ন দেখছেন এবং কিভাবে সরকার কাজ করা দরকার? আগামীতে আমাদের একটা বাজেট হচ্ছে, সেখানে কোন বিষয়গুলো দিকে প্রাধান্য দেওয়া দরকার? ধন্যবাদ। আমি মনে করি যে বিশ্বের মধ্যে বাংলাদেশের মতো এত একটা সম্ভাবনা দেশ খুবই কম আছে। সবুজ বাংলা, সোনার বাংলা, এই বাংলার মানুষের মতো এত ভালো মানুষ কিন্তু পৃথিবীর কোথাও নাই। আমি আমার ব্যক্তিগত লাইফে আই হ্যাভ অ্যারাউন্ড 40 কান্ট্রি আই ট্রাভেলড অলরেডি, 40টা দেশে গিয়েছি, এবং সেই সব দেশে ব্যবসা বাণিজ্য, সেমিনার, সিম্পোজিয়ামে রিপ্রেজেন্ট করেছি। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো, তারা যেটাকে সিরিয়াসলি নেয় এটাকে নেয়। এখন উন্নয়নের জন্য রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের মানুষকে যদি সেইভাবে কাজে লাগাতে পারে, তাহলে দেশ অনেক দূরে যাবে। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই দেশকে স্বাধীন করে আনছে খালি অর্থনৈতিক মুক্তির জন্য। এখন এই দেশের মানুষের মুখে হাসি ফুটাই দিলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। দেশের অধিকাংশ মানুষকে সিনের বাইরে রেখে উন্নয়ন হবে না। সেজন্য আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং দেশে সকল দল যারা ব্যবসা করে, যারা কর্মজীবী, বিভিন্ন পর্যায়ে যারা যেই জায়গা থেকে অভিজ্ঞ, তাদেরকে নিয়ে দেশের একটা রোড ম্যাপ করা এবং সরকারের যে ভিশন আছে সেটা পূরণে তারাও সম্পৃক্ত থাকা উচিত। জি, মাহবুবা গিনি, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আপনার স্বপ্ন নিয়ে এটা যখন এই দেশটা, যখন আমি আগেও বলেছি যে ওয়ার্ল্ড ইকোনমিতে যখন ধস, উনি ব্যবসায়ী মানুষ, উনি আতিক সাহেব আরো ভালো জানেন, যে যখন এই অবস্থার মধ্যে আমাদের জিডিপি এখনো 6-এর উপরে আছে, 6.2 আছে। তার মানে কি পরিকল্পনা বাংলাদেশে লাগেনি?
লাগাতে দেয়নি কারণ দেয়নি। পরিকল্পনার জন্যই তো আপনার আচ্ছা। সঠিক পরিকল্পনা নির্দেশনা এগুলো এখানে ছিল আমাদের বলেই তো বিদেশি হয় নাই। বিদেশি তাই না? আপা, এটা বিদেশি এখানে- শ্রমিক ভাইদের রেমিটেড ছিল বলে এই দেশের জনগণের। যেখানে যেটাই হোক, জি। যেভাবেই হোক, এখন বলেন না কেন, জি। যেভাবেই বলেন না কেন, সেটা আমাদের এই আমাদের দেশে দেশের প্রবাসীদের জনগণ। প্রবাসীদের সেটা একটা আমাদের বিরাট জনগণ। জি। প্রবাসীদের একটা এখন বিরাট আপনি- অবদান না আছে। আছে, এটা আমি অস্বীকার তো করছি না, কিন্তু তারাও আমাদের এই জনগণ, এই মাটি মানুষের উন্নয়নের চিন্তা তারাও করে। আপনি যেটা বললেন যে সবাইকে সাথে নিয়ে, তো তারাও আমাদের সাথে আছে। জি। আছে বলেই তো আগে অনেক হলো আপনার হলো হুন্ডি করে টাকা পাঠাতো, তারা পাঠায় না, এখন ব্যাংকের মাধ্যমে দেয়। তার মানে কি তারাও চায় যে আমাদের অর্থটা গিয়ে যাতে আমাদের এই দেশটাকে উন্নতি আমরা করতে পারি, আমরা যদি সেখানে থাকতে পারি। জি। এটা তো সবসময় আমাদের তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, মাহবুবা গিনি, আপনি কৃতজ্ঞতা ছোট্ট করে জানাই। যদি আমাদেরকে একটু বলেন, কিন্তু ছোট্ট করে 30 সেকেন্ড সময় আছে এখন আমাদের। কথা হলো যে জিনিসটা সমস্ত পরিকল্পনাগুলো আছে, যেটা বললাম যে উনি আসলে জানেন আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সরকারে এসে কিন্তু আবার নতুন করে পঞ্চবার্ষিক Sure. পরিকল্পনা করেছে এবং সেটা তো রিভিউ হচ্ছে। জি। এবং যেখানে যোগ্য লোক তারাই আছে। এটা আপনি রেভিনিউ কালেক্ট করার ব্যাপারটাই দেখেন জি। যে আজকে আমাদের দেশের এই দেশ থেকেই জি। ব্যবসায়ীরা কত রেভিনিউ দিচ্ছে, যেটা একসময় আমরা চিন্তাই Sure. করতে পারতাম না। কেউ ইনকাম ট্যাক্সে যেতই না যে অফিসারই। তো সেই জন্য বললাম যে যেভাবে বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা, উনি কিন্তু আজকে আমাদের দেশে না, সারা বিশ্বে কিন্তু রিকগনাইজ রিকগনাইজ যে করে তাকে করেছে যে উনি একজন যোগ্য নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব। এবং তার নেতৃত্বে আমরা অবশ্যই ভীষণ 2021 পার এবং করব 41 আমরা বাস্তবায়ন এবং করতে পারবো। অবশ্যই করব। এটা আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি আস্থাশীল, এবং আমাদের জনগণ আমাদের সাথে থাকবে। সেটা আমাদের সব থেকে বড় শক্তি হলো জনগণ। ইনশাআল্লাহ আমরা সেই আপনার যে স্বপ্ন আছে, আপনাদের সরকার যে স্বপ্ন আছে, সেটা অবশ্যই আমরা পূরণ করবো আশা করছি। মাহবুবা গিনি এবং মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।